স্মৃতি হয়ে শুধু পড়াবে। বিয়ের আগে নরিনকে ঝামেলা শুরু করেছে, না জানি বিয়ের পর রুনাকে বাড়িতে আনলে ও কি করে, আর আমি মরে গেলে যে কি করবে আমি তো ভাবতেই পারি না। একমাত্র মেয়ে তো, তাই আরেকজনকে মেনে নিতে কষ্ট হচ্ছে। ধীরে ধীরে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। এটা বুদ্ধার পেটে ঢোকাতে হবে। আর 2 নাম্বার, অ্যাম্বুলেন্সটা বক্ত মতো বাড়ির সামনে যেন না আসে। আমার বাকি কাম চেয়ারম্যানের নাজুক হাতটাই করে দেবে। অবশ্যই দোয়া করব, কিন্তু স্যার একটা বিষয় আমি বুঝতে পারছি না। আমার বিয়ে ওরা কি যেন বলছিল, আমি বুঝতে পারিনি স্যার। ইয়ে মানে আমি আগেই সরি বলছি। নরিনের চাপের উপর আমি বলেছিলাম যে আপনি আরেকটা বিয়ে করেছেন। সর্বনাশ স্যার, এই কথা আপনি তো আগে বলবেন। ভাগ্যিস আমার ওয়াইফের কানে যায়নি বিষয়টা। আচ্ছা, কাগজপত্র ঠিক মতো সব এনেছেন তো? স্যার আমি সবকিছু এনেছি, জাস্ট আপনি একটা চেক করে দেন স্যার। স্যার এই যে দেখেন স্যার। দেখো তো এখন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ মা ঠিক আছে। না না, কুচির জায়গাটা। আহা মা ঠিক আছে ঠিক আছে। এই প্রথম কোনো শাশুড়িকে দেখলাম যে তার ছেলের বউকে বিয়ে দেওয়ার জন্য না উঠে পড়ে লেগেছে। আচ্ছা মা, আপনার কি একটু অস্বস্তি হচ্ছে না? না হচ্ছে না, আমি তো তোমার শাশুড়ি হিসেবে তোমার বিয়েটা দিচ্ছি না, মেয়ের মা হিসেবে বিয়েটা দিচ্ছি, যেটা আমার দায়িত্ব। কি যে বলেন না মা, এমনটা হয় কখনো? কাউকে এমনটা করতে দেখেছেন কোনোদিন? আত্মীয় স্বজনরা যদি জানতে চায় তখন কি বলবেন? আত্মীয় স্বজনের কথা বলছো? নিজের মায়ের পেটের বোনটাকে তো আপন করে রাখতে পারলাম না, আর বলছো আত্মীয় স্বজনের কথা। আচ্ছা, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কে কোন দিন আমাদের কথা জিজ্ঞেস করেছে বলো তো? আসলে স্বার্থ ছাড়া না কেউই পাশে থাকে না। আপনি আপনি আমাকে এমন লজ্জায় ফেলেছেন মা। আমি আমি আপনাদের কি এমন ক্ষতি করেছিলাম মা? থাকতাম এই ঘরটার এক কোনায় পড়ে, খুব কি অসুবিধা হতো তাতে? না না রুনা, এই বাড়ি কিন্তু আজীবন তোমারই থাকবে, এই ঘরটাও তোমারই থাকবে। আমি শুধু চেয়েছি যদি নতুন একটা ঘর তোমার জীবনে একটু সুখ এনে দিতে পারে, তাহলে ক্ষতি কি বলো? অনেক ক্ষতি মা। আপনারা আমাকে যা করতে বাধ্য করছেন না, সেটা শত্রু ছাড়া কেউ করে না। তুমি এখন আমাদেরকে শত্রু ভাবছো তো? ভাবো, 3 মাস পরে এসে না ধন্যবাদ দিয়ে যাবে। হ্যাঁ দেখেন মা, আপনারা কিন্তু একেবারে আন্দাজের উপর এসব কথা বলছেন। তোমার থেকে তো একদিন আগে অন্তত আমি পৃথিবীতে এসেছি, এটা তো স্বীকার করো। হ্যাঁ, অতএব এসব ব্যাপার নিয়ে না আমার সঙ্গে একদমই তর্ক করবে না। এমনিতেই তোমার জন্য বিয়েটা একেবারে সাদা সিধা ভাবে হচ্ছে। কত ইচ্ছে ছিল নাচ গান হবে, ডিজে আসবে। হাসছো কেন? হ্যাঁ, বুঝেছি তো আমার সুখ তো তোমার সহ্য হয় না। কতদিন আমি একটু এই যে কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে পারলাম না। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। বিয়েটা আসলে এই নাচ গান করার জন্যই আপনি দিতে চাচ্ছেন। কার বিয়ে দিচ্ছেন সেটা আসলে কোনো ব্যাপার না। জানি। এখন তুমি কি বলবে? বলবে আপনার যখন বিয়ের এতই শখ, তাহলে নিজে একটা বিয়ে করলেন না কেন? না না মা, আমি আমি মোটেও এমন কথা ভাবিনি, আর এমন কথা আপনাকে বলবো না মা। ভাবলেও তোমাকে দোষ দেব না আমি। তার মানে আপনার আপনার বিয়ের কথা বললে আপনি রাগ করতেন না? রাগ করবো কেন রুনা? নিজের জীবন দিয়েই তো নিজে বুঝেছি অল্প বয়সে বিধবা একজন মানুষ কিভাবে সমাজে বাস করতে পারে,
সেটা সবাই বোঝে না। সাদিক আর সোহানাকে নিয়ে কত যুদ্ধ যে আমাকে করতে হয়েছে। সত্যি কথা বলতে কি, বয়স থাকলে দ্বিতীয় বিয়ে করার জন্য আমি রাজি হয়ে যেতাম। বলেন কি মা, এই ছিল আপনার মনে? মজা করছো? আমি কিন্তু অনেক কষ্ট থেকে কথাগুলো বলেছি। তুমিও তো জানো না, এক সময় মেয়েরা স্বামীর সাথে একসাথে চিতায় উঠত। সেই জায়গা থেকে মেয়েরা এখন নিজেদের জীবন সঙ্গে নিজেরা বেছে নিতে পারে। সমাজ কতটা বদলে গেছে, তাহলে আমার ভাবনায় দোষ কি বলো? এই দেখো, দেরি হয়ে যাচ্ছে। তোমার যদি আর কিছু টুকটাক সাজগোজ দরকার হয় তাড়াতাড়ি সেরে ফেলো, তাড়াতাড়ি করো। আমার আমার এসব একদম ভালো লাগছে না মা। আমার সাদিকের কথা ভেবে কেমন কান্না পাচ্ছে। কেন যেন মনে হচ্ছে আমি সাদিকের সাথে অনেক বড় বেইমানি করছি। চুপ করো তো, কেন তো বেশি কথা বলছো তুমি? একদম এসব কথা বলবে না। কান্না আমারও পাচ্ছে রুনা, কিন্তু সেটা তুমি যেন টের না পাও, তাই এত কথা বলছি। এই মেয়ে, এই চলো চলো, রেডি হও। চলো চলো। নওরিন, এখন এটা কিন্তু বেয়াদবি হচ্ছে। আস্তে পাপা, তোমার উত্তেজিত হওয়া মোটেও ঠিক হচ্ছে না। এমনিতেই তোমার প্রেশার। শাট আপ! তুই আমার সামনে আমার লোককে অপমান করবি, আমি চুপ করে থাকবো? পাপার এই বিয়েতে রাজি হওয়াটাই আমার ঠিক হয়নি। বিয়ের আগেই পাপা আমাকে অপমান করা শুরু করেছে। নিশ্চয়ই ওই রুনা পাপাকে এগুলো শিখিয়ে দিয়েছে। নিশ্চয়। তুমি কি করলা? মিজান সাহেবকে তুমি এতগুলো কথা শুনে আসলা, ভদ্রলোক তো শরম পাইছে বাবার সামনে। ভদ্রলোক না ছাই, নিজে এই বুড়ো বয়সে বিয়ে করেছে, এখন এসেছে পাপাকে বিয়ের জন্য সাপোর্ট করতে। এই মিজান সাহেবই একটা চরিত্রহীন লম্পট। বাহ, আঙ্কেল বাদ দিয়া বাপের বয়সী মানুষের তুমি নাম ধরে ডাকতেছ। এখন কার চরিত্রের সমস্যা বুঝতে পারতেছ? সুজন, আমাকে রাগিও না। আমি কিন্তু পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিব। হ্যাঁ, সেই অভিজ্ঞতা তো তোমার আছে। এর আগে তুমি অফিসে আগুন লাগাইছো না? কি বললে তুমি? আবার বলো। না না, মানে দেখতেছো না আজকাল এত এত জায়গায় আগুন লাগতেছে। এই ফায়ার সার্ভিস লোকরা তো সার্ভিস দিয়ে কুল পাইতেছে না। তুমি আবার নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি করো না। তুমি এখনো ফান করছো? তোমার বউকে পাপা একটা বাইরের মানুষের সামনে অপমান করলো, তুমি একটা কথাও বলবে না। কাপুরুষ কোথাকার। কাপুরুষ? এটা তো আসলে মিজান সাহেবের বউর কমানোর কথা না। মানে তুমি তারে এমন এমন কথা শুনাইছো, আর সে যেভাবে সহ্য করে গেছে, তার বউ যদি ওখানে থাকতো তাহলে নিশ্চিত সে তার কাপুরুষই করতো। পাপার এসব চাকরদের না মেরুদণ্ড নিয়ে আমার সামনে কথা বলার। আচ্ছা, তা তুমি যদি এখন চ্যাম্পিয়ন গ্রুপের দায়িত্বে থাকতা তাহলে উনি কার চাকর হইতো আমি শুনি? আমি ওর মতো লোভী লম্পট আমার সামনে দেখতে চাইবো না। প্রথম দিন গিয়েই আমি তার জন্য রিজাইন লেটার পাঠিয়ে দিব। এই জন্যই তো বাবা তোমার এই দায়িত্বটা দেয়নি। শোনো না, মিজান সাহেব যতদিন ধরে চ্যাম্পিয়ন গ্রুপের দায়িত্বে আছে, আমি মনে হয় তোমার বয়সও ঠিক তার কাছাকাছি হবে, তার খুব বেশি না। আমাকে আর বোঝাতে হবে না, যাও তোমরা বিয়েতে, আমি যাব না। এটা করলে কি হয় নরিন? নিজের বাপের বিয়া বইলে কথা, কয়টা পোলাপানের কপালে এই সৌভাগ্য হয় কত? সুযোগ, আমি কিন্তু এখন সত্যি সত্যি আগুন লাগাবো। ঠান্ডাও নরিন, তুমি শান্ত মাথায় পুরো বিষয়টা ভাইবা দাও। তুমি যদি এই বিয়েতে না যাও তাইলে এখানে কথা হইব। আচ্ছা, তখন রুনা বই বিয়ে করতে রাজি হইব না, তখন তুমি তাকে যে শর্ত দিছ এটার কথা আব্বা জানিয়ে যাইব। এটা কি ভালো হইব? তাইলে চলো, আর রাগ করে থাকো না শোনা।
ঠিক আছে, তোমরা নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। খুব ভালো, লক্ষ্মী বউ মানে তাড়াতাড়ি কিন্তু। কোম্পানিটা হাতিয়ে নেওয়ার জন্য আমার কত কিছু মুখ বুজে সহ্য করতে হচ্ছে, কিন্তু একবার কোম্পানিটা আমি পেয়ে নিই, তারপর বোঝাবো নওরিন কি কি করতে পারে। সব কটার জীবন আমি দোজক বানিয়ে ছাড়বো। আসো বাবার আসো, এই যে হেনে বসো 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 বসো। আপনার তো অনেক বড় বাড়ি, এরপরে ছোট ব্যবসা করতে হয়। না করলে চলবো কিভাবে? আর এই বাড়ি বা বানাবো কিভাবে? আরে চাচি, আপনি এটা ঠিকই কইছেন, তবে এত বড় বাড়ি আমাদের থাকলে জীবনে চাঁদাবাজি করে চলা লাগতো না। কি যে বলো না বাবা, তোমরা ধান্দাবাজি না করলে এই দেশটা তো সুন্দর হয়ে যাবো। তাহলে এই সুন্দর দেশে এত কম কষ্টে পয়সা কামাইবা কেমনে? একদম ঠিক কইছেন না চাচি, আপনি একমাত্র লোক যে আমার কষ্টটা একটু বুঝলেন। কিন্তু ঘটনা কি হয়েছে জানো, পাবলিকের কষ্ট কেউ বুঝে না, সেইটা বুঝাইতেই আজকে তোমাকে ডাকছি এখানে। চাচি বাদ দেন তো, কাজের কথায় আসেন। দোকান কবে লাগবো? ও তো তোমরা দেখি কাজ ছাড়া কিছুই বুঝো না। আগে নাস্তা পানি খাও, তারপর নয় কাজের কথা হবে। খাও না কিছু চাচি, আপনার দোকান রেডি আছে, টাকা দেন, যখন ইচ্ছা আপনি দোকানে উঠে পড়েন। সেই দিন ইচ্ছা উঠবো, কেউ কিছু বলবে না? আরে চাচি কি যে বলেন না, কারো বাপের শহর আছে কালাবাইয়ের নামে কিছু কইবো? ওহো তাই তো, আমি তো শুনছি এই ভাইয়ের ক্ষমতার কথা। আচ্ছা, এই যে তোমাকে ওই সাদা ভাই না কালা ভাই এই কোনখানে থাকে? সেটা জানি আপনি কি করবেন? না না, কিছু না কিছু না। চাচি আপনার কোনো দরকার পড়লে আমগো কইবেন। অবশ্যই বলবো। তা বাবা, দোকান যে খালি আছে এটা কেমনে জানলা? আমি তো এত খুঁজাও দোকান পাইলাম না। অন্য কোথাও পাইবেন না, দোকানটা আমার কবজায় আছে। বাহ বাহ, খুব ভালো। তা দোকানের নামটা কি জানতে পারি? দোকানের নাম হলো তুতুল কালেকশন। দোকানের মালিক কি নিজে সাইরে দিছে দোকানটা? না না, সে তো ছাড়তে চাইতেছিল না, চান্দার টাকা দিতেছিল না, পরে তাই আমরা। তাই কি করলা তোমরা? আপনি এত কিছু কেন জিগাইতেছেন? কারণ তো একটা আছে। আমি জানি মায়াডারে তোমরা কি করছো। ও জানেন আপনি? জানলে তো ভালোই, ভালো করে মাথায় রাখেন, কালা ভাই লোক আমরা। ভালো করে তো মাথায় রাখতে রাখছি, ভালো করে রাখছি, ভালো করে মাথায় রাখছি, ভালো করে আমি চাচি আপনি এটা কি করলেন? তোরা যে তুতুল রে মাইরা রাস্তায় ফালায়া পা দুটা পঙ্গু করে দিছিলি, এইটাই তুতুলের বাড়ি, আর আমি তুতুলের শাশুড়ি। চাচি কাজটা ভালো করলেন না, বাড়িতে ডাইকাই না গায়ে হাত তুললেন। তুলছি তো কি করবি? তুই যে আমার মাইয়াটারে রাস্তায় ফালায়া মারলি, সেটা শাস্তি তোর পাইতে হইব না? সাগর, এই সাগর, একদম এই নে বস। ভাই ভাই বয় 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 তোর অবস্থা একদম ওর মতন করে বলবো একদম। সাগর ভাই ভাই বলছি। তুতুল, তুতুল মা এদিকে আসো। এই যে ওরা তোমার পাউডারে পঙ্গু বানাই দিছে, এবার ওগো পাগুলিরে আমি তোমার মতন করে পঙ্গু বানাবো। মাগো ভুলে গেছে আম্মা, মাফ করে দেন আম্মা, মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন আম্মা। আজকে তোর আম্মা থামেন।
তোকে দেখে সত্যি অবাক হচ্ছি। একটা সময় তুই ছিলি একেবারে একজন সাধারণ নারী, স্বামী, সন্তান, সংসার এসব নিয়েই তোর জীবন কাটতো। তারপর তুই চাকরি করলি, উন্নতি করলি, অফিসের সবচাইতে বড় পদে তুই বসলি, সারা দেশের মানুষ তোকে চিনল। এরপর একসময় তুই মাটিতে নেমে এলি। যেই সাদিকের স্মৃতি তোর জীবনে অজস্র ছিল, আজ সেই জায়গায় তুই অন্য একজনকে বসাবি। এত তাড়াতাড়ি কি করে পারলি রে তুই? ওরা পিশাচ, অগো মনের মধ্যে কোনো মায়া দয়া নাই। ওরা তোমার রাস্তায় ফালায় মারছে, আর ও করে তুমি ছেড়ে দিতে কও? বলছি আম্মা, প্লিজ ওদের ছেড়ে দেন। না তুতুল, আজকে ওদের বাকি পেয়েছি, আজকে ওদেরকে মনের চাপ মিটিয়ে মারবো। ভাই ভাই মারেন না, ভাই মারেন না, আমরা চাঁদাবাজি করুন না ভাই, ছাইরা দেন আমা করে। করবি না না তো করে আমি। আম্মা আম্মা আমি বলছি তো ওদের ছাড়েন। ঠিক আছে, মারমু না, কিন্তু ওগর চেহারা আমি সবাইরে দেখাবো। সাগর, ফেসবুকের লাইভে যা যা। এটা ভালো সিদ্ধান্ত, সবার জানা দরকার ওদের অপরাধ। না না মাজান, এটা করেন না, ফেসবুকে দিলে আমার মানিজ্য থাকবো না আম্মা। সেজন্যই তো দেবো, আমার বউকে মেরেছিলি, মানুষ ভিডিও করে ফেসবুকে দিয়েছে, আজকে তোদের স্বীকারোক্তি মানুষ লাইভ দেখবে। আপনারা কি অপারেশনের ব্যাপারে কোনো ডিসিশন নিয়েছেন? জি স্যার, আমি অপারেশনটা করতে রাজি। তাহলে আজকেই চলে আসুন। আজকে আমার একজন পেশেন্টের সার্জারিটা ক্যান্সেল হয়েছে, আমি ওই স্লটে আপনার সার্জারিটা করে ফেলতে চাই। ওকে ওকে ডাক্তার সাহেব, আমি জানাচ্ছি। আয়ান, আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে চলে যেতে, সেই ছোট্ট আয়ানকে নিয়ে যেমন রূপকথার দেশে ঘুরে চলে যেতে চাইতাম, ঠিক সেই রকম।